আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে, স্বরাষ্ট্রমন্ত্রী। শিরডাপের সাথে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে, মির্জা ফখরুল। এককভাবে লড়বে জামায়াত ও এনসিপি, শেষ মুহূর্তে হতে পারে সমঝোতা। ছাত্রদলের কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি, কড়া অবস্থান প্রশাসনের। শাপলা চত্বরে আওয়ামী সরকারের গণহত্যা ছিল পরিকল্পিত। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে, স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার অত্যন্ত কঠোর ও আইনানুগ অবস্থানে রয়েছে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া নাজুক ও বিশৃঙ্খল অবস্থা থেকে বিভিন্ন সংস্থাকে পুনর্গঠন ও শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন হলেও সরকার সঠিক পথেই এগোচ্ছে। মন্ত্রী গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া অপরাধীদের বিষয়ে মন্ত্রী বলেন, আদালত থেকে জামিন পাওয়া আইনি বিষয়, তবে এইসব চিহ্নিত অপরাধীরা যাতে সমাজে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হত্যাকাণ্ড সহ যে কোনো অপরাধের ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে। মন্ত্রী ঘোষণা করেন যে ১ মে থেকে সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, রাথাপ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে এই অভিযানে কাজ করছে। তিনি বলেন, মাদক ব্যবসার মূল হোতা এবং সীমান্ত দিয়ে চোরাচালানে জড়িত বড় সিন্ডিকেটগুলোকে ধরা আমাদের প্রধান লক্ষ্য। মাদকের এই ভয়াবহ অবস্থা থেকে নিষ্কৃতি পেতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সহ কমিটির সদস্যবৃন্দ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং মন্ত্রণালয়ের একটি নিয়মিত রুটিন কার্যক্রম। নিয়োগ, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত ব্যবস্থা এবং অবসর গ্রহণ সবই আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, এসব প্রশাসনিক শিরডাপের সাথে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে, মির্জা ফখরুল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গতকাল সচিবালয়ে সাক্ষাৎ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিরডাপের মহাপরিচালক ড পি চন্দ্রশেখর। এ সময় সিরডাপের সাথে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবেলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। মন্ত্রী বলেন, পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় সিরডাপ মহাপরিচালক ড পি চন্দ্রশেখর বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষত সরকারের ফ্যামিলি কার্ড উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শাহিদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশিদ চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এককভাবে লড়বে জামায়াত ও এনসিপি, শেষ মুহূর্তে হতে পারে সমঝোতা। আসন্ন সিটি নির্বাচনে এক নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। সংসদে জোটবদ্ধ থাকলেও এবার মুখোমুখি হতে পারে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যে নির্বাচনী জোট বা সমঝোতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেই সময় থেকেই জোটগত নানা সিদ্ধান্ত একসাথেই নিয়ে আসছে দল দুটি। জামায়াতের সাথে জোট করায় এনসিপির অনেক নেতা দল ছাড়লেও তারা জোট ভাঙেনি। তবে সিটি নির্বাচনের সময় এসে ঢাকা দক্ষিণ সিটিতে ডিএসসিসি দুই দলই নিজেদের প্রার্থী দিতে চায়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমকে প্রার্থী করতে চায় জামায়াত। অন্যদিকে এনসিপি তাদের মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে। এখন পর্যন্ত সিটি নির্বাচনে জোট করার কোনো আলোচনা হয়নি। দু দলেরই সিদ্ধান্ত অনুযায়ী দুই দলই নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে এককভাবে নির্বাচন করতে চায়। তবে শেষ মুহূর্তে সমঝোতা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দু দলেরই শীর্ষ নেতারা। এনসিপি এরই মধ্যে ৫টি সিটিতে প্রার্থী চূড়ান্ত করেছে। ডিএসসিসি নির্বাচনে আসিফ মোহাম্মদ জোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলেই ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না। অন্যদিকে সাদিক কায়েম জানান, ঢাকার দক্ষিণ সিটির সর্বস্তরের মানুষের সাড়া পাচ্ছি। এই অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করতে চাই। এনসিপির একাধিক নেতা জানান, তারা জোটগতভাবে সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে সেক্ষেত্রে ঢাকার অন্তত একটি গুরুত্বপূর্ণ সিটিসহ কয়েকটিতে ছাড় দিতে হবে জামায়াতকে। বিশেষ করে দক্ষিণে আসিফের সাথে কোনো আপোষই করবেন না তারা। তবে এনসিপির দফতর সম্পাদক সালিহুদ্দিন সিফাত বলেন, আপাতত জোটগত নির্বাচনের কোনো আলোচনা নেই। আমাদের প্রার্থীরা নিজেদের মতো করে কাজ করছেন। পরে জোটগতভাবে কোনো সিদ্ধান্ত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সুরে কথা বলেছেন এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম। তিনি বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে এই লড়াইয়ের দিকে যাব। যদি শেষ সময় এমন পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা সবার সাথে বসে বৃহত্তর স্বার্থকে সামনে রেখে সিদ্ধান্ত নেব। আশা করছি আমাদের সাংগঠনিক বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না। অন্যদিকে সাদিক কায়েমের নির্বাচনী আলোচনা শুরু হওয়ার পর থেকেই নতুন মোড় দিয়েছে খুব ছাত্রদলের কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি, কড়া অবস্থান প্রশাসনের। রাঙামাটি শহরের পৌরসভা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে ৪ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, সাম্প্রতিক সময়ে একটি ছাত্র সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকদের উত্তেজনাপূর্ণ অবস্থানের কারণে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ৩ মে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে সংগঠনের একাংশ। এতে চরম ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। বর্তমানে ১৪৪ ধারার আওতায় ৪ জনের বেশি লোকের জমায়েত, মিছিল সমাবেশ এবং অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। প্রশাসন জানিয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের গণহত্যা ছিল পরিকল্পিত। আজ ঘটনাবহুল ৫ মে। ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার ঐতিহাসিক শাপলা চত্বরে তৎকালীন আওয়ামী নেতৃত্বাধীন সরকারের নির্মমতার এক নজির সৃষ্টি হয়।
১৩ দফা দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সারা দেশের আলেম ওলামা শাপলা চত্বরে অবস্থান নিলে রাতের অন্ধকারে ৭১ সালের ২৫ মার্চের আদলে বিদ্যুৎ বন্ধ করে গুলি ও পিটিয়ে খুন করা হয় অগণিত আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রকে। এই হত্যাযজ্ঞে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগ দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। রক্তে ভেসে যায় মতিঝিল চত্বর ও এর আশপাশের বিভিন্ন অলিগলি। এর প্রতিবাদে পরদিন নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আলেমরা বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আরও ৩৪ জন নিহত হন। এ ঘটনার এক যুগ পরও খুনি ও খুনের নির্দেশদাতাদের বিচার হয়নি। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের ২৬ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। এর প্রতিবাদে কাদের মোল্লার ফাঁসি দেওয়ার দাবিতে শাহবাগে গণসমাবেশ করে বামপন্থীরা। দফায় দফায় বেশ কিছুদিন ধরে চলতে থাকে এই গণজাগরণ মঞ্চ নামে এই সমাবেশ। এই সমাবেশ থেকে কাদের মোল্লার ফাঁসি চাওয়া ছাড়াও ইসলাম নিয়ে নানা ধরনের